আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ চেয়েছে আন্দোলনকারীরা। সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি থেকে এমন দাবি জানান তারা। তাদের কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। নূর হোসেনকে সাথে নিয়ে তামজিদ সুমনের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়েকদিন থেকেই কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন ধীরে ধীরে তীব্র রূপ ধারণ করছে। বুধবার সকাল 10টার পর থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়ক ব্লক করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দিনভর আন্দোলনের প্রভাব পড়ে রাজধানী জুড়ে, কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা। চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পড়ার টেবিলে ফিরে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। আমরা চাচ্ছি সর্বোচ্চ 5% কোটা থাকবে। এই কোটাগুলো হবে যারা অনগ্রসর জাতি তাদের জন্য। ফার্মগেট, শাহবাগ, টিএসসি, পল্টন, কারওয়ান বাজার সহ রাজধানী জুড়ে বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচিতে সরব ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কোটা সংস্কারের ঘোষণা না আসা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে চান তারা। থাকলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, আমরা মেধাবীরা আমাদের সুযোগ পাচ্ছি না, আমাদের যতটুকু সুযোগ পাওয়ার কথা আমরা সেটা পাচ্ছি না। এটা আমাদের জন্য অনেক বড় একটা বৈষম্য। আমাদের কোটা দেওয়া হয় কেন? অনগ্রসর গোষ্ঠী এবং সম্প্রদায়কে মূল ধারায় আনতে এবং এগিয়ে নেওয়ার জন্যই কোটা দেওয়া হয়। তো আমার দেশ ওই ক্ষেত্রে অনগ্রসর গোষ্ঠী চিহ্নিত করতে পারে নাই। 2018 সালে জারি করা পরিপত্রটি বহাল রেখে কোটা নিয়ে আপিল বিভাগের আদেশে হতাশা প্রকাশ করে শিক্ষার্থীরা বলছেন, কোনো ঝুলন্ত সিদ্ধান্ত মানবেন না তারা। সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম 5% কোটা রেখে সংসদে আইন পাশ করার দাবি জানান তারা। অন্যথায় এই আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এই যে পরিপত্রের যে বৈধ অবৈধের যে খেলা, এই খেলা কিন্তু শেষ হচ্ছে না। আমরা চাই এর একটি স্থায়ী সমাধান হোক। ছাত্র সমাজকে যেন কয়েক বছর পর পর রাস্তায় না নেমে আসতে হয়। ঠিক এই জায়গা থেকে আমাদের দাবি সরাসরি নির্বাহী বিভাগের কাছে। আমরা চাই নির্বাহী বিভাগ থেকে এরকম একটি নির্বাহী আদেশ দেওয়া হোক, তারা একটি কমিশন গঠন করবে, সকল স্টেক হোল্ডারকে সেখানে রাখবে এবং যৌক্তিক মাত্রায় একটি কোটা সংস্কার করবে। এটা যেন 5% থাকে। তারা চায় এখানে যেন প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং শুধুমাত্র মুক্তিযোদ্ধার সন্তান থাকে। সহসায় দাবি আদায় না হলে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে কোটা সংস্কারের আরও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে দিনব্যাপী স্থবির ছিল রাজধানী ঢাকা। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক যানবাহন শূন্য, যার প্রভাবে ঢাকার অন্যান্য সড়কেও তৈরি হয় দীর্ঘ যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। পায়ে হেঁটে গন্তব্যে যান তারা। তবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন সড়ক অবরোধের আওতামুক্ত ছিল। নাজিবুর রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কয়েক কিলোমিটার পথ পাড়ি দিতে যানবাহনগুলোকে একই স্থানে ঠায় দাঁড়িয়ে থাকতে হয়েছে ঘন্টার পর ঘন্টা। আর এতেই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে। উপায় না পেয়ে অনেকেই বিকল্প পথে যাওয়ার চেষ্টা করেন। কর্মস্থলে যাওয়া সহ জরুরি প্রয়োজনে যারা ছুটেছেন, বাধ্য হয়ে তারা পায়ে হেঁটে রওনা দেন। প্রধান সড়কের যানজট অনেক অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে। আমরা এখানে প্রায় 2 ঘন্টা যাবত বসে আছে, গাড়ি এপার ওপার কোনোভাবে যেতে পারছে না। আমাদের অফিস আছে, আমরা যেতে পারছি না ভাই। এটা অনেক ছাত্রদের দাবি না মানলে ছাত্ররা ছাড়বে না, ওটা আমরা সব দিকেই আছি। এখন সামনের দিকে যাইতে পারতেছি না, খুব খারাপ অবস্থার মধ্যে আছি। খিলগাঁও থেকে হেঁটে এই পর্যন্ত আসছি, আমি যাব নরসিংদী। গত কয়েকদিন বিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ব্লকেট কর্মসূচি পালন করা হলেও বুধবার সকাল সন্ধ্যা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ করে শিক্ষার্থীরা। তাই এর প্রভাব পড়ে রাজধানী জুড়ে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কের চারপাশে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। ফার্মগেট, শাহবাগ, আগারগাঁও, বাংলা মোটর সহ অনেক এলাকা অবরোধ করে অবস্থান নেন তারা। আর এতে চরম বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। সাহেবের থেকে এই পর্যন্ত বসে আছি ভাই, এখনো তুমি রাস্তাঘাট ছাড়তেছে না ভাই।
গ্যাস লওয়া লাগবে, বাইক গাড়ি চালাই লাগবে, খাওয়া লাগবে, ভাতও খাইতে পারি না। এখন কি বলবো কোন 2 ঘন্টা ধরে বসে রয়েছে, বুঝলাম না আমাদের কি অপরাধ। যে কোনো আন্দোলন হলে পরে গাড়িটা নিয়ে বসে, প্রতিটা আন্দোলন, সেটা কোঠা আন্দোলন হোক বা রাস্তাঘাটের আন্দোলন, যে কোনো আন্দোলনে আমরা ড্রাইভার আছি বিপদে। আমি এখানে 3 ঘন্টা যাবত বসে আছি, 10টা থেকে এ পর্যন্ত। সামনে যাইতে পারতেছি না। এখন ওইটা তো আর মহাজনে গ্যারেজ মহাজনে মানবে না। এখন আমার থেকে বসায় ওই যে এখানে 1000 টাকা জরিমানা দিতে হবে। এদিকে সড়ক পথের পাশাপাশি রেলপথ অবরোধ করায় ঢাকার সাথে বেশিরভাগ রেল যোগাযোগ দীর্ঘ সময় বন্ধ থাকে। শিক্ষার্থীদের কর্মসূচিতে ভোগান্তিতে পড়লেও অনেকেই তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। কষ্ট তো অবশ্যই হচ্ছে, তবে আন্দোলনকারীদের সাথে একত্রতা পোষণ করছি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে সর্বতোভাবে সহযোগিতা করবে চীন। সংকট সমাধানে মিয়ানমার সরকারের পাশাপাশি প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা আলোচনা করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে এমন আশ্বাস দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশকে সুদ মুক্ত সহ মোট 4 ধরনের ঋণের প্যাকেজ বাস্তবায়নে দ্রুত কাজ শুরু করা হবে বলেও জানান চীনা প্রেসিডেন্ট। বেইজিং থেকে আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান, ক্যামেরায় ছিলেন অজিত আইচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 3 দিনের চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্তই আলাপ। বেজিং এর দ্য গ্রেট হল অব পিপলসে চীনের রাষ্ট্রপ্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠিত বৈঠক শুরু হয় বিকেল 4টায়। যে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরো গভীর এবং বিস্তৃত করার অঙ্গীকার করেন দুই নেতা। বৈঠকে চীনা প্রেসিডেন্ট বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা অব্যাহত রাখতে চীন সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। বিশেষ করে বিনা সুদে ঋণ দেওয়া সহ আর্থিক অন্যান্য খাতে সহযোগিতার আশ্বাস দেন চীনা প্রেসিডেন্ট। চাইনিজ প্রেসিডেন্ট তিনি বলেছেন বাংলাদেশকে গ্রান্ট এবং ইন্টারেস্ট ফ্রি লোন, কনসেশনাল লোন, কমার্শিয়াল লোন, এই 4 খাতেই চায়না সহযোগিতা করবে। দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে এবং খুব সহসা চায়না থেকে টেকনিক্যাল কমিটি এজন্য বাংলাদেশেও যাবে। বৈঠক শেষে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের সুনীল অর্থনীতিতে বিনিয়োগের আহ্বান করেছেন। অন্যদিকে রোহিঙ্গা সংকট সমাধানে তার দেশ ভূমিকা রাখবে বলে জানান শি জিনপিং। চায়নার মহামান্য রাষ্ট্রপতি তিনি বলেছেন যে আমি জানি যে তোমরা মায়ানমারের থেকে বিতাড়িত লক্ষ লক্ষ রোহিঙ্গাকে তোমাদের দেশে আশ্রয় দিয়েছো এবং এটা একটা বার্নিং ফ্যাক্টর, বার্নিং ইস্যু। আমরা এটি সমাধান করবে, আমরা সর্বতোভাবে তোমাদেরকে সহায়তা করব। মায়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সাথেও তারা যোগাযোগ করে এই সমস্যার সমাধান করবে, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বৈঠকে পায়রা বন্দর সহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে সহযোগিতা করতে চীনের আগ্রহের কথা জানান দেশটির প্রেসিডেন্ট। চীন বাংলাদেশের সম্পর্ককে শুধুমাত্র কৌশলগতভাবে উন্নয়ন নয়, বন্ধুত্বপূর্ণ, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট এবং অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় দুই দেশ একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। সংশ্লিষ্টরা বলছেন এসব প্রত্যয় বাস্তবায়ন হলে এই সফর হতে পারে মাইলফলক। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। এদিকে ব্রিক্সে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে চীন। সেই সাথে বাংলাদেশকে 1 বিলিয়ন চীনা মুদ্রা সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী লি চিয়াং। সকালে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাতে এসব প্রতিশ্রুতি উঠে আসে। আর দ্বিপাক্ষিক বৈঠকে মোট 21টি সমঝোতা স্মারক সই হয়। বেইজিং থেকে মুকসিমুল হাসানের আরেকটি রিপোর্ট, ছবি তুলেছেন অজিত আইচ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের তৃতীয় ও শেষ দিন স্থানীয় সময় সকাল 11টায় প্রধানমন্ত্রী যান চীনের দ্য গ্রেট হল অব পিপলস। এ সময় তাকে লাল গালিচা সংবর্ধনা জানান চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং। দেওয়া হয় গার্ড অফ অনার। এর পরপরই দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন দুই প্রধানমন্ত্রী। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সমঝোতা স্মারক নিয়ে আলোচনা হয় দুদেশের। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চায়নার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করার ক্ষেত্রে তাদের যে প্রেজেন্স এই পর্যন্ত তারা যে কাজগুলো করেছে সেগুলোর যেমন বর্ণনা করেছেন, ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপের ক্ষেত্রে তাদের অব্যাহত সহযোগিতার কথা বলেছেন।
সুতরাং এই আরএমবিটা আসলে আমাদের নিড অনুযায়ী সেটি ব্যবহার করা হবে। চীন সরকারের তরফ থেকে নগদ ১ বিলিয়ন চীনা মুদ্রা অর্থ সহযোগিতার ঘোষণাও দেন চীনের প্রধানমন্ত্রী। এছাড়া ব্রিক্সে যোগ দেওয়ার ব্যাপারেও চীনের তরফ থেকে প্রতিশ্রুতির কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ইন্টারন্যাশনাল ফোরামে আমরা অনেক ক্ষেত্রে আমাদের আইডেন্টিক্যাল পজিশন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এবং মানবতার কল্যাণে দুই দেশ একসাথে কাজ করার আগ্রহ ব্যক্ত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনোভাবে যে কোনো ফরম্যাটে অর্থাৎ ব্রিক্স যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। সফরের সব কর্মসূচি শেষ করে বুধবার রাতেই বিমান বাংলাদেশের বিশেষ বিমানে বেইজিং ছাড়বেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর চীন সফরের তৃতীয় শেষ দিন বিশেষ গুরুত্বপূর্ণ, কেননা এদিন সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আর এর মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ক আরও এক ধাপ উন্নীত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, বেইজিং, চীন। আবারও কোটা প্রসঙ্গ। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর ১ মাসের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ আজ এ আদেশ দেন। এর ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল থাকল। এই আদেশের ফলে শিক্ষার্থীদের আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা নেই বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। এরপর কোটা পদ্ধতি বাতিল চেয়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। আন্দোলনের আগেই রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আপিলে যায়। মঙ্গলবার দুজন শিক্ষার্থীও মামলায় পক্ষভুক্ত হয়ে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেন। বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদন দুটির শুনানি হয়। শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর ১ মাসের স্থিতাবস্থা জারি করে আদালত। স্ট্যাটাস কো আদেশ দেওয়ার পর আদালত আরও 2টা নির্দেশনা দিয়েছেন, তিনটা নির্দেশনা দিয়েছেন। একটা হচ্ছে স্টুডেন্টদেরকে, আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। আর আন্দোলনকারী শিক্ষার্থীরা এইসিপি যখন হিয়ারিং হবে তারাও আইনজীবীর মাধ্যমে অংশগ্রহণ করতে পারবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আদেশে আদালত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বলেন। কোনো রায়ে অসন্তোষ হলে আপিল বিভাগে না গিয়ে রাজপথে আন্দোলন ঠিক নয় বলেও আদেশে উল্লেখ করে আদালত। আদালত একটি কথা পরিষ্কার করে বলছেন যে কোনোভাবেই যে রাস্তায় আন্দোলন করে তো আদালতের আদেশ পরিবর্তন করা যায় না। আদালতের আদেশের বিরুদ্ধে কারো যদি বক্তব্য থাকে, যদি কারো কোনো গ্রিভান্স থাকে, সেই ক্ষেত্রে আদালতে আসতে হবে। ছাত্রদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের আর আন্দোলন করার কোনো যৌক্তিক কারণ নাই। যেহেতু আদালত ইতিমধ্যেই একটি অন্তর্বর্তী আদেশ দিয়েছেন, আপনারা সবাই রাস্তা ছেড়ে মানুষ জনদুর্ভোগটা আপনারা করবেন না, সৃষ্টি করবেন না। আগামী 7ই আগস্ট রাষ্ট্র এবং পক্ষভুক্তকারীদের আবেদনের উপর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে আদালত। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। আগস্টের প্রথম সপ্তাহে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের আগ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনকারীদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আরও বলেন, শিক্ষকদের আন্দোলনের ব্যাপারে অচিরেই সমাধান আসবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ব্রিফিংয়ে বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের পক্ষে তার দল। কোটা সংস্কার আন্দোলনকারীদের জনভোগান্তি তৈরি না করে চূড়ান্ত রায় হওয়ার আগ পর্যন্ত ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে, এ ধরনের কর্মসূচি পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে
ফিরে যাওয়ার অনুরোধ করছি। এদিকে তেজগাঁওয়ে দলীয় কার্যালয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের আলোচনা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, উস্কানি দিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত না করা হয় সে ব্যাপারে সজাগ আছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আপনারা দেখেছেন চরম ধৈর্যের সঙ্গে তাদের পাশে রয়েছে, যাতে কেউ আবার উস্কানি দিয়ে তাদেরকে অন্য থেকে ধাবিত না করতে পারে সেটা লক্ষ্য করছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রশ্ন ফাঁসে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে আছে বলেও জানান মন্ত্রী। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। টানা 10ম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়ে অন্তর্ভুক্তি প্রত্যাহার সহ 3 দফা দাবিতে এই কর্মসূচি পালন করে আসছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। রিপোর্ট করছেন কাইকোবাদ মাহমুদ। সর্বাত্মক কর্মবিরতির 10ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এ সময় শিক্ষক নেতারা সরকার ঘোষিত প্রত্যয় স্কিমে তাদের অন্তর্ভুক্তিকে বৈষম্যমূলক আখ্যা দেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব নিজামুল হক ভূঁইয়া জানান, অর্থ মন্ত্রণালয়ে জারিকৃত পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারের পক্ষ থেকে এখনো কোনো আশ্বাস না পেলেও দাবি পূরণের ব্যাপারে আশাবাদী এই শিক্ষক নেতা। আমরা এখন পর্যন্ত কোনো সরাসরি কোনো আশ্বাস পাই না, তবে আমরা আশাবাদী। আমরা আশা করব যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের জাতীয় নেতা ওবায়দুল কাদের সাহেব ওনাদের সাথে বসলে, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় ওনাদের সাথে যখনই বসবো তখন আমাদের যৌক্তিক আন্দোলনটা ওনারা বুঝতে পারবেন এবং আমাদের দাবি ওনারা শুনবেন এবং আমাদের দাবি ওনারা পূরণ করবেন। এদিকে আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা সহ একাডেমিক যে ক্ষতি হবে তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাত হুদা। অনেক মেকানিজম আছে, শুক্র শনি বন্ধ থাকে, সেই 2 দিনকে কাজে লাগাতে পারবো। আর আমাদের প্রিয় আমাদের যে প্রধানমন্ত্রী তিনি ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন যদি দিনে ক্লাস না শেষ করতে পারি, রাতে আমরা অনলাইন ক্লাস নিব, ক্লাস নিয়ে আমরা কোর্স শেষ করতে পারবো। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। কাইকোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের ভুয়া প্রতিবেদন দিয়ে জেকেজি হেলথ কেয়ারের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক চিকিৎসক এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা শারমিন হুসাইন সহ 7 জনের নামে মামলা করেছে দুদক। আজ দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন জেকেজি হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক আরিফুল চৌধুরী ও স্বত্বাধিকারী জেবুন্নেসা রিমা। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা আসম সাইদ চৌধুরী, হুমায়ুন কবির ওরফে হিমু ও তানজিনা পাটোয়ারিকেও আসামি করা হয়েছে। 2020 সালে করোনা মহামারী শুরুর পর করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগ ওঠে। ওই বছরের 23 জুন জেকেজি হেলথ কেয়ারের এমডি ও সিইও আরিফুল হক সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিলাসবহুল ডুপ্লেক্স বাংলো বাড়িতে তল্লাশি চালিয়েছে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন। দুপুর 1টা থেকে 4 ঘণ্টা তল্লাশি শেষে অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুর আলম জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বাংলো বাড়ির প্রধান ফটকের অত্যাধুনিক ডিজিটাল লক ভাঙা হয় এবং বাড়ির সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। একটি পরিবারের জন্য যেসব আসবাবপত্র দরকার সেগুলোই পাওয়া গেছে তল্লাশি করে। দুদক নারায়ণগঞ্জ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মইনুল হাসান রওশনী জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করছেন তারা। গত 6 জুলাই জেলা প্রশাসন ও দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি টিম বেনজিরের বাংলো বাড়িটি জব্দ করে সিলগালা করে দেয়। কি কি পাওয়া গেল তার তালিকা তৈরি করা হয়েছে। এই তালিকাগুলোয় অনেকে সাক্ষী আছে, ইনভেন্টরি, আদার্স যে ফর্মুলা আছে, রুলস রেগুলেশন, সেগুলো মেনটেন করে করা হয়েছে। টোটাল প্রসেসটাই জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে।
চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসে 13 জন নিহতের ঘটনায় 8 আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁইয়া এই রায় দেন। 2012 সালে চট্টগ্রামে বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসের ঘটনায় 13 জনের প্রাণহানি হয়। সরকারি কৌশলী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী জানান, বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের 3টি গার্ডার ধসের ঘটনায় করা মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সর্বোচ্চ শাস্তির অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনার জন্য দুটি প্রতিষ্ঠান দায় এড়াতে পারে না বলে জানায় আদালত। তবে ন্যায় বিচার পাননি বলে জানান আসামিদের আইনজীবীরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকার বাইরেও সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। অবিলম্বে ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। সরকারি চাকরিতে শতকরা 56% কোটা প্রথায় বঞ্চিত মেধাবীরা। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কার ও মেধার মূল্যায়ন চান তারা। আর এই দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মুক্তিযোদ্ধা কোটা বাতিল সহ কোটা সংস্কারের দাবিতে বুধবার আন্দোলনকারীদের সড়ক ও রেলপথ ব্লকেটে অনেকটা অচল হয়ে পড়ে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম। কিন্তু আমরা দেখতেছি মুক্তিযুদ্ধের 53 বছর পরেও সারা বাংলাদেশে এখনো বৈষম্য বিরাজমান। একজনের পায়ে কোটা নামক ইঞ্জিন লাগানো আছে, যার ফলে সে আমাদের দৌড়ে এগিয়ে যাচ্ছে, আমরা চাকরি পাচ্ছি না। রাজশাহী নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচিতে ময়মনসিংহে বিভিন্ন সড়কে বিক্ষোভ ও ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। খুলনাতেও সড়ক, মহাসড়ক ও রেলপথে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আমাদের ভবিষ্যৎ খুবই অনিশ্চয়তার মধ্যে এখন পড়ে গেছে এতগুলো কোটা থাকার কারণে। মেধাবীরা, আমরা মনে করি মেধাবীরা প্রকৃত মূল্যায়ন আসলে পাচ্ছে না। আমাদের আইনে অনেক রকম ফাঁক ফোকর আছে। এই কোটা সংস্কার নিয়ে, কোটা বাতিল নিয়ে কোনো রকম ফাঁক ফোকর রাখা চলবে না। কোটাকে সম্পূর্ণরূপে জাদুঘরে পাঠিয়ে দিতে হবে। কোটা সংস্কারের দাবিতে পৃথক স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষার্থীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এছাড়া কোটা সংস্কারের দাবিতে দিনাজপুর, ফরিদপুর, মাদারীপুর সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হয় বাংলা ব্লকেট কর্মসূচি। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই সরকার বিভিন্ন ইস্যু সৃষ্টি করে সবাইকে ব্যস্ত রাখছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, ভারতের সাথে অসম চুক্তি দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়েছে। জনগণের সাথে করা হয়েছে প্রতারণা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। ভারতের সাথে করা দেশবিরোধী চুক্তিও বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, এমন শিরোনামে গণ অধিকার পরিষদের একাংশ আয়োজিত সংলাপে বক্তারা অভিযোগ করেন, দেশ ও জনগণের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের সাথে একতরফা চুক্তি করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এই সংলাপ থেকে অসম চুক্তি বাতিলের দাবি তোলেন বক্তারা। বাংলাদেশের টোটাল মানচিত্রতেও ফেলানোর মতো কানাকারে ঝোলানো আছে। এটা বাংলাদেশটা স্বাধীন আছে কথা বলার মতো কোনো সুযোগ নাই পলিটিক্যাল সায়েন্সের ভাষায় নাই। কারণ প্রত্যেকটা কথা যদি আমি অনেককে জিজ্ঞেস করি আর দেশের অনুমতি ছাড়া আমি কোনো সিদ্ধান্ত না দিতে পারি, সেই কান্ট্রিকে কখনো সার্বভৌম কান্ট্রি বলা যায় না। আর যে কান্ট্রির সার্বভৌমত্ব থাকে না, সেই দেশ কখনো স্বাধীনতা ইয়েতে পড়ে না, রেভলিউশনে পড়ে না। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রামপুরার একটি মাদ্রাসায় অনুষ্ঠিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা থেকে বক্তারা ভারতের চুক্তির সমালোচনা করেন। আমাদের সীমান্তগুলি যখন রক্তাক্ত, তখন এই সরকার কোনো ধরনেরই প্রতিবাদ করেন না। এই সরকার নিশ্চুপ থাকে, অথচ সেই দেশকে বাংলাদেশের ভেতর দিয়ে তাদের স্বার্থে, আমাদের স্বার্থে না, ভারতের স্বার্থে বাংলাদেশের ভেতর দিয়ে তাদেরকে রেলের করিডোর দেওয়া হচ্ছে।
সুচিকিৎসা না দিয়ে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ বক্তাদের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথু মিলার একথা জানান। তিনি বলেন, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের অপব্যবহার করে মামলা দায়ের করা হয়ে থাকতে পারে। বেশ কিছুদিন ধরে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে আসছে বলে উল্লেখ করেন মিলার। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিজে 2 বার চীন সফর করেছেন বলে মনে করিয়ে দেন তিনি। তাই বেইজিং সফর নিয়ে ওয়াশিংটনের কোনো মন্তব্য নেই বলেও জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করতে যাওয়া বাংলাদেশের 120 শিক্ষার্থীকে নিয়ে প্রি ডিপার্চার ওরিয়েন্টেশন সেশনের আয়োজন করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। দুপুরে রাজধানীর গুলশানে EMK সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা যে নতুন সাংস্কৃতিক এবং জীবনযাত্রার মুখোমুখি হবে সে বিষয়ে পরামর্শ দেন পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য আমেরিকান সেন্টার, যুক্তরাষ্ট্রের দূতাবাস, গুলশানের EMK সেন্টার সহ নির্ধারিত অফিসে বিনামূল্যে তথ্য দেওয়া হচ্ছে। কাজেই বিদেশে পড়তে চাওয়া শিক্ষার্থীদের এ সেবা নেয়ার অনুরোধ জানান তিনি। 2021 কোপা আমেরিকা, 2022 ফিফা বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনা। জাতীয় দলের ধারাবাহিক সাফল্যকে বিশেষ বলছেন অধিনায়ক লিওনেল মেসি। কোপার আরেকটি শিরোপা উদযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আর্জেন্টাইন মহাতারকা। আমরা কোপা আমেরিকা আর বিশ্বকাপের ফাইনালে খেলে শিরোপার স্বাদ পেয়েছি। এগুলো জাতীয় দলের সাম্প্রতিক অর্জন। এবার আরেকটি ফাইনালে আমরা, অবশ্যই এটা বিশেষ। দলের সবাই অনেক গর্বিত। ফাইনালে সেরা খেলাটা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। ভালোবাসাটা কি জানো? 1 মণ দুধের মধ্যে 1 ফোঁটা গরুর চোনা। এই 1 ফোঁটা গরুর চোনা যেমন 1 মণ দুধকে নষ্ট করে দেয়, ঠিক সেরকম ভাবে প্রেম ভালোবাসাটা তোমার ক্যারিয়ারটাকে একদম নষ্ট করে দেবে। তোর জন্য কেন আমার এত টান, তুই ছাড়া কাঁদে আমার অবুঝ পরাণ। দূরে গেলে বুকে ভালোবাসা জাগে, তোর জন্য আমার কাছে টাকা চাইতেছো, সেরকম আমারও তোমার কাছে একটা চাওয়া আছে। স্যার, ইভেন এটাও বলছে যে আপনি নাকি পড়াশোনা ভালো মতো শেখান না। অল্প বয়সে জীবনের সরোবরে ভালোবাসা নামক একটি চোনা ঢুকিয়েছে, তারপর থেকে আমার জীবনটা নষ্ট। মানুষের জীবনের তাগিদে মাঝে মধ্যে দূরে সরে যেতে হয়, আবার জীবনের প্রয়োজনে ফিরে আসে। আমিও ফিরবো। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।